আচ্ছা, দাঁড়াও একটা এখানে বর্গ নিয়ে আসি। এটা কি? এটা হচ্ছে আয়তক্ষেত্র। ওকে। এটা তো সহজ। এটা এই টাইপের ম্যাথ অনেকবারই করছি, এবং এর আগে যতগুলো সৃজনশীল ছিল ম্যাক্সিমামই কিন্তু এই যে তোমার বোর্ড প্রশ্ন। সো বর্গের একটা শীর্ষবিন্দুতে বা কেন্দ্রবিন্দুতে, তারপর বৃত্ত দিবে, ত্রিভুজ দিবে, এই টাইপের ম্যাথও কিন্তু এসএসসি তে আসবে। এগুলাই আসবে এসএসসি তে। বৃত্ত দিবে অথবা ত্রিভুজ দিবে, বর্গ দিবে, আয়ত দিবে, সামান্তরিক দিবে, রম্বস দিবে, ইচ্ছা মতো। সো এখন আশা করি এগুলা সমস্যা হবে না কোনো। তো এইখানে এ বিন্দু, আর এইখানে হচ্ছে বি বিন্দুতে প্লাস চার্জ, +5 tan−1 3 কুলম্ব। একটু দাঁড়াও। আর এইখানে এটা সি বিন্দু, এবং এটা ডি বিন্দুতে হচ্ছে -2.25 tan−3 কুলম্ব। এ বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে বলছে, তো এ বিন্দুতে আমরা একটা +1 কুলম্বের চার্জ ধরে নেই। ওকে। আচ্ছা, তো ডি বিন্দু চার্জের জন্য প্রাবল্যের ডিরেকশন এই যে কোন দিকে হবে বলো তো? এটা ডি বিন্দুর দিকে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ডি বিন্দুর দিকে, তাহলে প্রাবল্যের ডিরেকশন হচ্ছে এই দিকে। আর এটা যেহেতু প্লাস, তাহলে প্লাসে প্লাসে বিকর্ষণ, তো এটা হবে বাইরের দিকে, এইদিকে। সো এটা হচ্ছে ইডি, এটা হচ্ছে ইবি। ওকে। তাহলে লব্ধি প্রাবল্য হবে অবশ্যই এইদিকে। এটা হচ্ছে লব্ধি প্রাবল্যের ডিরেকশন। ওকে। তাহলে এখন বি বিন্দু চার্জের জন্য আমরা যদি প্রাবল্য বের করি, অর্থাৎ ইবি, এটা হচ্ছে 9 × 10⁹। আর তুমি নোট করছো যেগুলা দেখলাম হোমওয়ার্ক, ওইগুলোতে আমি যেভাবে সলভ করে দিয়েছি শর্টকাটে ওইভাবে লিখছো। এইভাবে এমনিতে নোট করলে পরীক্ষার খাতায় কিন্তু এত শর্টকাটে লেখা যাবে না। পরীক্ষার খাতায় বাংলা লেখা সহ সূত্রের বিস্তারিত সবকিছু লিখবে, সাইড নোট দিয়ে দিয়ে ম্যাথ এই করা লাগবে কিন্তু পরীক্ষার খাতায়। এইভাবে লিখলে তোমার অ্যান্সার তো হবে ঠিক আছে, বাট 1-2 মার্ক দেখবে যে কম পাবা যদি সব সৃজনশীল এইভাবে লেখো। অবশ্যই তোমার কলেজের এক্সামে বা এসএসসি তে এইভাবে সৃজনশীল সলভ করে আসা যাবে না। আচ্ছা, আচ্ছা। তো এখন এখানে বি বিন্দুতে তোমার চার্জের মান কত? বি বিন্দুর জন্য 5 এত। আর এইখানে তোমার ডিস্টেন্সটা কত? বি থেকে এর ডিস্টেন্স হচ্ছে 1 মিটার। তাহলে এটা হচ্ছে 1 স্কোয়ার। এটা তো সহজ। এটা কি হবে? 5×9 = 45, 9 আর -3 মিলে +6, এত নিউটন পার কুলম্ব। আর এইখানে ডি বিন্দুর জন্য ইডি, এটা হবে 9 × 10⁹, আর ডি বিন্দু চার্জ হচ্ছে 2.25 tan−3, আর এটা ডিস্টেন্স হচ্ছে 0.8 মিটার। তাহলে এটা হবে 0.8 স্কোয়ার। এটা তো হাতে ক্যালকুলেশন, এটা সম্ভব না, এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করা লাগবে। তো এটা হবে 31.64 tan−6। এবং এটা কিন্তু আগেও একবার কিন্তু বলছিলাম যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো ছাড়া বাংলাদেশের আর কোনো ভর্তি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায় না। সো ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করা যায় এমন ম্যাথই থাকবে। এবং এইটাও বলছিলাম যে আরো কিছু ম্যাথ দেওয়া থাকবে যেগুলো ক্যালকুলেটর ছাড়া সলভ করা তো যাবে না, বরং ওইগুলা দেওয়া থাকে টাইম নষ্ট করার জন্য। সো এগুলা দেখেই বোঝা লাগবে, কারণ তোমার ওইখানে
চিন্তা করার সময় কিন্তু থাকবে না। ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর চাইতে সময় কিন্তু কম থাকে। যেমন মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে 100টা এমসিকিউ, 60 মিনিট সময় থাকে। তারপর ঢাকা ইউনিভার্সিটি তো মেবি কয়টা এমসিকিউ থাকে, 40টা, না না 60টা এমসিকিউ থাকে, সময় থাকে মেবি 45 মিনিট না 40 মিনিট, আমার অ্যাকচুয়ালি মনে নাই। তো এইরকম সব ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর চেয়ে সময় কিন্তু কম থাকে। আর এইচএসসি তে তো নর্মাল, এই যতটা এমসিকিউ অত মিনিট, বাট ভর্তি পরীক্ষায় সময় কম থাকে। আচ্ছা, এখন এখন এখানে দুইটা আমরা বের করলাম, আর এদের মধ্যবর্তী কোণ আলফা কত, 90 ডিগ্রি। তাহলে লব্ধি প্রাবল্য ই হবে কত, ইবি স্কোয়ার ইডি স্কোয়ার। আমি শুধু এইটা লিখলাম কারণ 2 PQ cos 90, মানে তো পুরোটা জিরো হয়ে যাবে ওই টার্মটা, সো এটা আর লিখলাম না। তো এখানে এইটার উপরে স্কোয়ার, এইটার উপরে স্কোয়ার, এখানে স্কোয়ার করে রুট করে যে অ্যান্সারটা পাবা এটা আসবে 55 × 10⁶ নিউটন পার কুলম। এখন দেখো, এই যে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ভেক্টর চ্যাপ্টার এবং ভেক্টর রিলেটেড যতগুলো জিনিস আছে। তোমাকে এখানে প্রশ্নে কি নির্ণয় করতে বলছে? প্রাবল্য নির্ণয় করতে বলছে। তো প্রাবল্য একটা ভেক্টর রাশি। সো তোমাকে যদি শুধুমাত্র নির্দিষ্ট করে বলে দিত প্রাবল্যের মান কত, তাহলে এই পর্যন্ত অ্যান্সার শেষ হইতো। তো যখন শুধুমাত্র তোমাকে প্রাবল্য বের করতে বলবে বা বেগ বের করতে বলবে বা বলবে যে শুধুমাত্র বল কত, তো এই টাইপের প্রশ্ন আসলে, যেহেতু যেগুলো ভেক্টর রাশি, সেগুলোর ক্ষেত্রে লব্ধির মান এবং দিক দুইটাই বের করতে হবে, এটা মাথায় রাখবা। আর মানে শুধু মান বললে তো মান পর্যন্ত বের করবা, আর যদি শুধুমাত্র বল, প্রাবল্য বা বেগ এই টাইপের কিছু বলে, মান এবং দিক দুইটাই। ওকে, তাহলে এখন এইখানে ধরে নাও যে এটা ই এ এর সাথে এই থিটা কোণে আছে। তাহলে এখন লব্ধি ই এ এর সাথে এই থিটা কোণে আছে। তাহলে এই সূত্র হবে কি, ট্যান থিটা সমান এই যে নিচে এখানে বসবে ই এ, ই সরি ই এ এখানে কোথায়, এখানে আছে ই বি, এখানে আছে ই বি। তাহলে নিচে বসবে ই বি, আর এইখানে হবে ইডি cos 90, আর উপরে কি ইডি sin 90। এগুলো তো এখন বুঝতে সমস্যা নাই। তো sin 90 মানে তো 1, তাহলে এখানে শুধুমাত্র ইডি এর মানটা ধরো, ইডি এর মান হচ্ছে কত, 31, আর cos 90 মানে তো 0, আর এখানে ইবি এর মান 45, 10⁶। তাহলে এখানে ক্যালকুলেশন করলে থিটার মান যেটা আসবে এটা আসবে 54.9 ডিগ্রি। ম্যাথটা আশা করি ক্লিয়ার। ওকে, এখন এ এবং সি বিন্দুকে ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কোন দিক হতে কোন দিকে ধনাত্মক চার্জ প্রবাহিত হবে, গাণিতিক মতামত দাও। ওকে, তো এইটা সলভ করার জন্য কি বের করতে হবে বলো তো? হুম, বিভব। এটা বিভব বের করতে হবে। এ বিন্দুতে বিভব এবং সি বিন্দুতে বিভব। এ বিন্দুতে বিভব হবে
কত? ভি এ, এইখানে ভি বি এর জন্য একটা বিভব পাওয়া যাবে, আর একটা পাওয়া যাবে ভি ডি এর জন্য। তো এটা কত? 9 × 10⁹। এটা তো দুই ক্ষেত্রেই কমন, 9 × 10⁹। সো 9 × 10⁹ এই কমন নিলাম। আর বি বিন্দুর জন্য চার্জের মান কত? 5 10⁻³ আর বি থেকে এ এর এই ডিস্টেন্স কত? 1 মিটার, ডিভাইড বাই 1, প্লাস ডি বিন্দুর জন্য এ তো চিহ্ন সহ তো বসবে এ বিভবের ক্ষেত্রে, এটা আমরা জানি। আর ডি থেকে এ বিন্দুর ডিস্টেন্স হচ্ছে 0.8। সো এটা আসে কত? এটা তুমি ক্যালকুলেশন এটা করিও। তো আমার সাথে যদি অ্যান্সার আছে তো আমি অ্যান্সার গুলো লিখে দিই ডিরেক্ট। তো এটা হচ্ছে 6 8 7 6 10⁶ এটা আসবে। আর সি বিন্দুতে বিভব ভিসি, এটাও সেম হবে, বি বিন্দুর জন্য একবার, ডি বিন্দুর জন্য এক। সো 9 × 10⁹, 9 দুই জায়গাতে আছে, কমন নাও, -3। এখন সি বিন্দুর ক্ষেত্রে বি বিন্দু থেকে ডিস্টেন্স হচ্ছে 0.8 মিটার, আর এটা হচ্ছে -2.25 10⁻³। আর সি বিন্দুর ক্ষেত্রে ডি থেকে ডিস্টেন্স কত? 1 মিটার। সো এটা তুমি ক্যালকুলেশন করলে পাবা সি বিন্দুতে 36 10⁶। ওকে। তো এখন এই যে কোন দিকে চার্জের প্রবাহ হবে তুমি যদি যুক্ত করো এই দুইটাকে। সি থেকে এ। হ্যাঁ, তাহলে এখানে চার্জের প্রবাহ হবে সি থেকে এ। চার্জের প্রবাহ হবে, এখন এখানে যে মানে পুরোটা লিখে দিও যে ধাতব পরিবাহী দ্বারা যুক্ত করলে সি থেকে এ এর দিকে চার্জের প্রবাহ হবে। এর আগে লিখবা যে যেহেতু সি বিন্দুর বিভব এ বিন্দুর বিভব থেকে বেশি, অতএব এরপরে যা যা লেখা লাগে লিখে দিও এগুলো। এটা বুঝছো এই ম্যাটটা? হ্যাঁ। ওকে। হ্যাঁ, এরপরে এখন আমরা নতুন টপিকে যাব। আর এটা ভালোভাবে মাথায় রাখবো যে এই যে তোমার দুইটা এই পরিবাহী গোলককে যুক্ত করলে কোন দিক থেকে কোন দিকে চার্জের প্রবাহ হবে। আচ্ছা, এখন আজকের যেটা টপিক এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। আচ্ছা, এইখানে আমাদের দুইটা জিনিস লাগে। এই দুইটা জিনিস আগে আমরা একটু দেখে আসি, তারপরে এখন এই টপিকটাতে আসবো। তো এইটা পারার জন্য নিউটন বলবিদ্যায় আমরা দ্বন্দ্ব নামে একটা টপিক পড়ছিলাম, এটা মনে আছে? আচ্ছা, মনে না থাকলেও সমস্যা নেই, ওইটা আমি এখন আবার মনে করাই দিব। আর এখানে আরেকটা জিনিস লাগে, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ধরো এখানে একটা প্লাস কিউ পরিমাণে চার্জ আছে, এর তড়িৎ ক্ষেত্র হচ্ছে এটা। এখন এই চার্জ থেকে তড়িৎ, এই বলরেখা গুলা বাইরের দিকে বের হবে না এই চার্জ থেকে। হ্যাঁ। ওকে, এই জিনিসটা একটু এই মনোযোগ দিয়ে এটা শোনো। তো এখন এখানে তড়িৎ ক্ষেত্রের দিক এই কোনটা বলো তো? তড়িৎ ক্ষেত্রের দিক, বাইরের দিকে। হ্যাঁ আমরা জানি বলরেখার দিক
তো এই তড়িৎ ক্ষেত্রের দিকও হচ্ছে বাইরের দিকে, অর্থাৎ ই এর আমাদের ডিরেকশন হচ্ছে বাইরের দিকে। ওকে, এখন আমি যদি এই এই তড়িৎ ক্ষেত্রে একটা প্লাস চার্জ নিয়ে আসি, এটা এটা কোন দিকে বল লাভ করবে? বাইরের দিকে না? এই, হ্যাঁ, বাইরের দিকে। ওকে, আর একটা যদি মাইনাস চার্জ যদি নিয়ে আসি, এটা ভিতরে। হ্যাঁ এটা হচ্ছে ভিতরের দিকে বল লাভ করবে। এটা হবে বিকর্ষণ, এটা হলো আকর্ষণ। ওকে, আর একটা জিনিস আঁকাই, তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো একটা এখন মাইনাস কিউ পরিমাণে চার্জের জন্য এখানে, সো এটা একটা ধরো যে একটা মাইনাস চার্জ। হ্যাঁ, ওকে, এখন মাইনাস চার্জের জন্য তড়িৎ বলরেখা, এগুলো আমরা জানি, এগুলো সবগুলো ভিতরের দিকে আসবে। স্থির তড়িৎ এমনিতে চ্যাপ্টারটা বড়, বাট সৃজনশীলের টপিক মাত্র চারটা। এটা কালকেও মেবি বলছিলাম, প্রাবল্য, বিভব, এই যে তড়িৎ দ্বিমেরু, এরপরে এই যে ধারক পড়বো এটা। তবে সবচেয়ে বেশি আসে বিভব, প্রাবল্য এবং ধারক থেকে। এই তিনটা টপিক একদম ভালোভাবে যদি প্রিপারেশন নিয়ে যাও, এইখান থেকে সৃজনশীল আসবে। সেই সেই জন্য যে বাকিগুলো একদম বাদ দিয়ে যাবা তা না, যা যা পড়াইতেছি এবং টেস্ট পেপার তো দিয়ে দিব, অথবা তোমার বইয়ে গাইডে যা যা আছে সবকিছুই পড়ে যাওয়া লাগবে। ওকে, এখন যদি আমি একটা এখানে প্লাস চার্জ নিয়ে আসি, এটা এই কোন দিকে বল লাভ করবে বলো তো? ভিতরের দিকে। এইটা বল লাভ করবে কিন্তু এই ভিতরের দিকে। সো আর এইখানে তড়িৎ ক্ষেত্রের দিক হবে এই কোন দিকে এইখানে? ভিতরের দিকে। হ্যাঁ, তাহলে এইখানে তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে ভিতরের দিকে। সো ই এর ডিরেকশন হচ্ছে ভিতরে, আর এইখানে ই এর ডিরেকশন হচ্ছে বাইরে। ওকে, সো এইটা আমাদের আকর্ষণ বল লাভ করবে এই ভিতরের দিকে। আর একটা যদি মাইনাস চার্জ নিয়ে আসি, এটা এই- এটা তো এইখানে, বাইরের দিকে। হ্যাঁ এইটা বল লাভ করবে বাইরের দিকে, এইটা বল লাভ করবে প্লাস, বল লাভ করবে ভিতরে, আর এইখানে বাইরে। ওকে, এখন এইখানে যে জিনিসটা বোঝানোর জন্য এত কিছু আঁকলাম, এটা হচ্ছে দেখো দুই ক্ষেত্রেই প্লাস চার্জটা তড়িৎ ক্ষেত্রের দিকে আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল লাভ করে, আর মাইনাস চার্জটা দুই ক্ষেত্রেই তড়িৎ ক্ষেত্রের উল্টো দিকে বল লাভ করতেছে। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, সো এইটাই আমাদের লাগবে। আচ্ছা দাঁড়াও, এইটা একটু লিখে দেই। এটা হচ্ছে পজিটিভ চার্জ তোমার সব সময় প্লাস হোক অথবা মাইনাস হোক, মানে তোমার ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা প্লাস হোক অথবা মাইনাস হোক, পজিটিভ চার্জ সবসময় তড়িৎ ক্ষেত্রের দিকে বল লাভ করে। তড়িৎ ক্ষেত্রের, আর এটা কি তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল লাভ করে। এই যে বলরেখার এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো যদিও এক্সামে অত বেশি আসবে না, বাট এই চ্যাপ্টারের এই বেসিক একদম ক্লিয়ার করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন এটা একটু মাথায় রাখো।
আচ্ছা, এরপরে আর যেটা লাগবে, এটা হচ্ছে দ্বন্দ্ব। সো এটা আমার এই কালকে যে এটা বলবো, এটা আমার মনেই ছিল না যে এটা একটু দেখে আসতে। আচ্ছা দেখো, দ্বন্দ্ব ছিল যে আমি যদি একটা এখানে একটা যদি বস্তুর উপর এই প্রান্ত থেকে নিচের দিকে এফ পরিমাণ বল আর এই প্রান্ত থেকে উপরের দিকে এফ পরিমাণ বল লাভ করি, এইখানে দুইটা বলের এই লব্ধি হবে কত বলো তো? এই দুইটা বলের, এফ মাইনাস এ নাকি জিরো? হ্যাঁ, জিরো। এখানে বল দুটির লব্ধি শূন্য, কারণ তারা পরস্পর সমান্তরাল এবং বিপরীতমুখী। এইখানে কি, সুতরাং যেহেতু বল শূন্য, তাহলে কোনো রৈখিক ত্বরণ কি হবে? রৈখিক ত্বরণ হবে না। বাট তুমি যদি এই বস্তুর উপর দুই প্রান্ত থেকে দুই দিকে দুইটা বল প্রয়োগ করো, যদিও এর কোনো মুভমেন্ট হবে না, বাট এর মধ্যে কিন্তু একটা ঘূর্ণন সৃষ্টি হবে না। এ কিন্তু এই দিক থেকে এই দিকে কিন্তু সে ঘুরতে থাকবে। তো এটা নিউটনের বলবিদ্যা অলরেডি পড়াইছিলাম আমরা। হ্যাঁ, এটাকে বলছিলাম দ্বন্দ্ব। আচ্ছা, যাই হোক, বানানটা যাই হোক, মানে একটা বস্তু দুই প্রান্তে তুমি যদি দুইটা বিপরীতমুখী এবং সমান বল প্রয়োগ করো, তাদের ওই বস্তুটার রৈখিক ত্বরণ অথবা রৈখিক সরণ না ঘটলেও দুইটা বল দুই প্রান্তে থাকার কারণে বস্তুটার মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হবে। এটা কি বুঝছো যে এই বস্তুটা এই এই ঘুরতে থাকবে, যেহেতু দুই প্রান্তে দুইটা বল এবং দুই দিকে, এই বস্তুর মধ্যে অবশ্যই একটা ঘূর্ণন সৃষ্টি হবে কিন্তু। মানে এ টানতেছে এই দিকে, তাহলে এই যে তোমার, আমি যদি এটাকে বি প্রান্ত ধরি, এটাকে যদি এ প্রান্ত ধরি, এই যে নিচের দিকের বলটার কারণে বি প্রান্ত নিচের দিকে আসতে থাকবে এবং এ প্রান্তটা এই দিকে এই এই ঘুরতে থাকবে এবং বি প্রান্তটা নিচের দিকে সরে আসতে থাকবে। সো এইভাবে এই বস্তুর মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হবে। এটা ক্লিয়ার? হ্যাঁ, ওকে, এটা যদি মনে না থাকে, নিউটনের বলবিদ্যা একটু আবার রিভিশন দিও, বা ওইখানে যেইটা বলছিলাম এইখানে ঠিক সেইটাই বললাম দ্বন্দ্ব বোঝানোর সময়, এটা আশা করি এখন তো বুঝছো। তো এই দুইটা জিনিস জানলে এখন আমরা তড়িৎ দ্বিমেরুটা শুরু করি, বা ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল হচ্ছে দুটি সমধর্মী এবং অতি ক্ষুদ্র মানের দুইটা চার্জ যদি পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে। আচ্ছা দাঁড়া, আগে সংজ্ঞাটা লিখে দেই। Wait. আচ্ছা, আর এর এর পরের দিন কিন্তু আমরা যখন এই ধারকত্ব শুরু করব, তখন অবশ্যই এই যে সার্কিটের যেগুলো বিষয় বলছিলাম, যে কখন সমান্তরাল হচ্ছে বা এই কখন শ্রেণী সমবায় হবে, ওগুলো একটু দেখে আসি। দুটি সমপরিমাণ, কারণ ওইটা তোমার 9-10-এ এই যতটুক ছিল সমান্তরাল শ্রেণী, ওইটুক জ্ঞান থাকলেই হবে। আর আমরা তো এর পরের চ্যাপ্টার চলতরিতে আরো বিস্তারিত পড়বো, সমস্যা নেই। দুইটি সমপরিমাণ কিন্তু বিপরীত ধর্মীয় আধান পরস্পরের খুব কাছাকাছি থাকলে তাকে তড়িৎ দ্বিমেরু বলে।
দ্বিমেরু বলে। ওকে, এটা হচ্ছে একটা যদি এখানে প্লাস চার্জ এবং খুবই নিকটবর্তী ডিস্টেন্সে আর একটা যদি একটা মাইনাস চার্জ যদি থাকে, তাহলে এই পুরো সিস্টেমটাকে বলা হয় একটা তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। ওকে, এই পুরো সিস্টেমটাই হচ্ছে একটা ইলেকট্রিক ডাইপোল, এবং আমাদের বইতে এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা এটাকে 2L দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে 2L হচ্ছে আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সো ম্যাথ করার ক্ষেত্রে কিন্তু এটা খুবই সাবধান, এখানে এল কিন্তু মধ্যবর্তী দূরত্ব না, 2L হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। এখন এটা যে মানে এই কেন যে লিখছে এটা তো আমার আসলে জানা নাই, এটা এই সূত্রটা যারা প্রণয়ন করছে তারাই লিখছে যে এল না দিয়ে এই 2L দিয়ে রাখছে। সে যাই হোক, এখন 2L হচ্ছে আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, এখন এইখানে যেটা আছে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক একে পি দ্বারা প্রকাশ করা হয়। সো দ্বিমেরু ভ্রামক হচ্ছে দ্বিমেরু তড়িৎ দ্বিমেরু যে কোনো একটি চার্জ, যেহেতু দুইটা চার্জই সমান, তো তুমি এখানে একটা চার্জ নিলে হচ্ছে যে কোনো একটি চার্জ ও এদের মধ্যবর্তী দূরত্বের গুণফল। তো এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলা হয়। ওকে, তাহলে পি সমান কি হবে? এদের যে কোনো একটা আধান অর্থাৎ কিউ আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2L। তো এটাই হচ্ছে পি এর সূত্র। আচ্ছা, তাহলে এর একক হবে কি? পি এর একক, পি এর একক হবে কি বলতো? আচ্ছা, একটু ওয়েট করো। এই পি এর একক কি হবে বলো? আহ কুলম্ব মিটার। হ্যাঁ, পি এর একক হবে কুলম মিটার। ওকে, সি এখানে ক্যাপিটাল, এম হচ্ছে স্মল, এগুলা খেয়াল রাখবা, এগুলো ছোট ছোট জিনিস অবশ্যই খেয়াল রাখবা। এবং এটা হচ্ছে, এটা কিন্তু একটা ভেক্টর রাশি। এই যে তোমার টর্কের আরেকটা নাম কি ছিল বলো তো? টর্কের নাম ছিল বলের ভ্রামক, এটা ছিল টর্ক। বা দ্বন্দ্বের ভ্রামককেও কিন্তু আমরা টর্ক বলতাম, এগুলো নিউটনের বলবিদ্যায় কিন্তু পড়ছি। তো এটা একটা ভেক্টর রাশি এবং এর দিক হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জটার দিকে হবে। এটা পরীক্ষায় কিন্তু আসে, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, এটা হচ্ছে এর ডিরেকশন। ওকে, তো আপাতত দ্বিমেরু নিয়ে এটা হচ্ছে বেসিক নলেজ। ওকে, এখন দ্বিমেরু নিয়ে অনেক কিছু আছে, এগুলা শিখবো আস্তে আস্তে। ওকে, এখন দেখো, এখন হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে
সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক। ওকে। আচ্ছা, এখন সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি? সুষম ওই তড়িৎ ক্ষেত্র হবে এইরকম, যদি এইটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা সুষম এই তড়িৎ ক্ষেত্র, মানে তোমার বলরেখাগুলো যদি পরস্পর সমান্তরাল হয়, তো বলরেখাগুলার সকল জায়গায় কিন্তু বলরেখাগুলার ঘনত্ব, এদের যে প্রভাব সেম, তো এরা যে আহ, তোমার তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি করবে, এটা হবে একটা সুষম তড়িৎ ক্ষেত্র। ওকে। আচ্ছা, তো এখন আমি যদি এখানে এখানে ধরো যে একটা দ্বিমেরু আমি স্থাপন করলাম। এই সিদ্ধ ডিম দেখে নে, আমি পরে ডিম নিয়ে এসে দেবো। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো যে এইখানে আমার মাইনাস চার্জ আছে, এইখানে প্লাস চার্জ আছে। আচ্ছা, ধরো এইগুলা। এখন এই যে বলরেখার তোমার ডিরেকশন যেই দিকে, তড়িৎ ক্ষেত্রেরও তো এই ডিরেকশন এই দিকেই হবে না? এটাই তো আমাদের তড়িৎ হ্যাঁ, ক্ষেত্রের এই ডিরেকশন। ওকে। এখন আর তোমার এইটা এই যে এটা হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্য, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তো এখন এই যে তোমার ই তড়িৎ প্রাবল্যের একটা তড়িৎ ক্ষেত্রে তুমি যদি কিউ পরিমাণে চার্জ স্থাপন করো, তাহলে তার উপর কি পরিমাণ বল এই প্রযুক্ত হবে বলো তো? এই সূত্রটা মনে আছে? এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। হ্যাঁ, ওকে। তাহলে এই যে প্লাস কিউ চার্জটা কোন দিকে বল লাভ করবে বলো তো? এই তড়িৎ ক্ষেত্রে প্লাস কিউ চার্জটা কোন দিকে বল লাভ করবে? ও এ মাইনাস কিউ এর দিকে। না না, একটু আগেই তো পড়াইলাম যে তোমার এই তড়িৎ ক্ষেত্রে প্লাস চার্জটা কোন দিকে বল লাভ করে। বাইরের দিকে। না, বাইরের দিকে না, বাইরের দিকে বলতে তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে, মানে তড়িৎ ক্ষেত্রের দিক যেই দিকে, হুম, প্লাস চার্জটা সেই হুম। দিকেই তো বল লাভ করবে। তো এর উপর যে বলটা হবে, এইটা এই তড়িৎ ক্ষেত্রের এই দিকেই হবে না এটা? হ্যাঁ, এটা বুঝছো? ওকে। আর মাইনাস চার্জটা এই কোন দিকে বল লাভ করবে? এই যে মাইনাস চার্জটা, মাইনাস চার্জটা, এটা ওই যে তড়িৎ ক্ষেত্রের মানে বিপরীতে নাকি? হ্যাঁ এটা হবে তড়িৎ ক্ষেত্রের বিপরীতে। তো তড়িৎ ক্ষেত্র যেহেতু সামনের দিকে, সেহেতু এটা বল লাভ করবে পিছনের দিকে। এটা ক্লিয়ার? হ্যাঁ, ওকে। এখন দেখো, আমরা তো তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমরা জানি কি, আমরা তো জানি যে এই দুইটা চার্জের মান সমান। সো এখন দুইটা চার্জে তো সেম তড়িৎ ক্ষেত্রে আছে, তাহলে কি হবে? দুইটার জন্য বল সমান হবে না? এখন হুম, দুইটার জন্য বল সমান, এবং বলটা দেখো পরস্পর সমান্তরাল এবং বিপরীতমুখী সমান বল, তাহলে এখানে কি সৃষ্টি হবে বলতো? ঘূর্ণন সৃষ্টি হবে। এটা বুঝছো যে হ্যাঁ, এর মধ্যে ঘূর্ণন সৃষ্টি হবে? ওকে। তো হুম, এখন এর মধ্যে কি পরিমাণে ঘূর্ণন সৃষ্টি হবে? এখন একটা জিনিস এইখানে আমরা ধরে নিই যে এই যে আমাদের তড়িৎ ক্ষেত্রটা, তড়িৎ সরি তড়িৎ দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে এই থিটা কোণে আছে। তো এটা যদি আমাদের ই এর ডিরেকশন হয়,
তাহলে আমাদের তড়িৎ ক্ষেত্র যেই দিকে, তার সাথে এই থিটা কোণে আমাদের তড়িৎ দ্বিমেরুটা আছে। ওকে। তো এখানে আধান দুটির উপর সমপরিমাণে বিপরীতমুখী বল প্রযুক্ত হওয়ায় এর মধ্যে ঘূর্ণন সৃষ্টি হবে। ওকে। এখন এইখানে তোমার এই যে ঘূর্ণন সৃষ্টি হবে মানে এর মধ্যে অবশ্যই একটা টর্ক আছে। তো এখানে তোমার যেটা এই প্রযুক্ত টর্ক, আচ্ছা টর্কের সূত্র মনে আছে? হুম, টর্ক ছিল কি? আর ক্রস এফ। হুম। এটা ছিল। ওকে। তো এখন এখানে তোমার এটা মানে কত? আর এফ সাইন থিটা, এটা না? হ্যাঁ। ওকে। এখন এখানে আর কি বলতো? আচ্ছা এখানে তো আমরা যখন আর এফ সাইন থিটা লিখবো, এই তখন তো আর আর এর পরে এখানে হবে না, আর হবে এখানে বল দুইটির মধ্যবর্তী ডিস্টেন্স। তো এই যে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে এখানে বল দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স এখানে মানে কি? এই যে বল দুইটা মানে তোমার আধান দুইটার মধ্যবর্তী এই যে ডিস্টেন্স না? হুম। ওকে। সো এটা এই এখানে কত? 2L, এই যে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে। আর এখানে এফ কত? কিউ ইন্টু ই। এটা হচ্ছে সাইন থিটা, এটা বুঝছো? হ্যাঁ। ওকে। কিউ ইন্টু 2L ই সাইন থিটা, যে কিউ ইন্টু 2L মানে কি? একটু আগেই পড়লাম, এটা ছিল দ্বিমেরু ভ্রামক পি। হ্যাঁ, ভ্রামক। সো এটা, এই যে তোমার টর্কের মান হচ্ছে এটা। ওকে। আচ্ছা এখন যদি আমি এটাকে ভেক্টর ফর্মে লিখি তাহলে কিভাবে লেখা যাবে বলো তো? পি ক্রস ই লেখা যায় না এটাকে? হ্যাঁ। ওকে। সো এই দুইটা সূত্রই মনে রাখো। আচ্ছা এটাকে আরো একভাবে এই বোঝানো যায়। এটা এই একটু খেয়াল করো, এটা আমাদের বইতে যেভাবে এই যে বোঝানো আর কি, আমি একটু ওইভাবে বুঝাই দিই, না হলে বই পড়তে সমস্যা হবে। দেখো এটা আমাদের বইতে এই বোঝানো হচ্ছে যে, আচ্ছা টর্ক সমান হচ্ছে বলের মান